সেই সময়টা প্রায়ই প্রতিটা নিউজ পেপারের প্রতিটা কলাম ডাকাত দস্যুদের লুটপাট, কিডন্যাপিংস, মার্ডার আর পুলিশ ডাকাতদের এনকাউন্টারের খবর ছেয়েছে। ভাইয়ের অপমানের বদলা নিতেই প্রায় পাঁচ জন ব্রাহ্মণকে তিনি মেরে ফেলেন। গ্রামে ফিরে প্রথম দিনই ছ জনকে মেরে ফেলে একটা বাঘের জায়গা নেয় একজন মহিলা উত্তরপ্রদেশের আস্থা গ্রামের প্রায় 14-15 জনকে সারি সারি লাইনে দাঁড় করিয়ে একে একে শুট করে দেন। কেউ বলছে ডাকাত, কেউ বলছে গরিবের ভগবান, বা কারোর কাছে বাঘী, বা কারোর কাছে রবিন হুড। এখানে ডাকাতি একটা সম্মানজনক প্রফেশন, একটা প্রেস্টিজিয়াস কাজ, কারণ তারা লোকাল মানুষদেরকে সেই সমস্ত জমিদারদের থেকে হাক আদায় করিয়ে দেয় যারা এই সমস্ত মানুষদের হাককে মেরে খায়। লোকাল মানুষরা তাদেরকে সম্মানের চোখে দেখেন। নমস্কার বন্ধুরা, এই কাহিনীটা সেখানের যে জায়গায় প্রাচীন পৌরাণিক কাহিনীর সাথে সাথে মধ্য ভারতের দুর্ধর্ষ হাড় হিম করা কাহিনীকে সাথে নিয়ে ডাকাত দস্যুদের লুটপাটের সাক্ষী। যেখানে পৌরাণিক গল্পকথার রাজা রন্তিদেবা শয়ে প্রায় 2000 গরু কাটেন এবং সেগুলোকে ব্রাহ্মণদেরকে খাওয়ান। লিজেন্ডসরা বলেন এটা সেই হাজার হাজার গরুর রক্ত যেটা একটা নদী হয়ে বয়ে গেছে। এমন কোন নদী যেটাতে জলের জায়গায় রক্ত? দ্য কার্সড রিভার, চম্বল, অভিশপ্ত চম্বল। মধ্যপ্রদেশ, রাজস্থান আর উত্তরপ্রদেশ যেখানে এক জায়গায় মিট করে, সেখানেই চম্বল নদী তার উপত্যকা গড়ে তুলেছে। অভিশপ্ত চম্বল উপত্যকা, দ্য টেরর ভ্যালি, যেখানে মহাভারতের বিখ্যাত পাশাকালা হয়েছিল কৌরব আর পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠিরের উইকনেসকে কাজে লাগিয়ে পাণ্ডবদের রাজ্য, তাদের সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য। যেখানে মহাভারতের মেইন হিরোইন পঞ্চপাণ্ডবদের চিফ কুইন দ্রৌপদী, যাকে এই চম্বল নদীর উপত্যকাতে হিউমিলেট করা হয় যখন পাণ্ডবরা পাশা খেলায় হেরে যায়, তার বস্ত্রহরণ করা হয়। দ্রৌপদীর রাগে, ঘৃণা আর লজ্জায় এই নদীকে অভিশাপ দেয় আর বলে যে এই নদীর জল পান করবে তার মধ্যে প্রতিশোধ নেওয়ার তীব্র ক্ষোভ ভরে যাবে। অথবা এটা সেই জায়গার কাহিনী যার ইন্সপিরেশনেই कितने आदमी थे तेरा क्या होगा कालिया ये हाथ हमको दे दे ठाकुर। অমিতাভ বচ্চন অভিনীত 16 মুভির বিখ্যাত ভিলেন গাব্বার বা আমজাদ খানের ক্যারেক্টার তৈরি হয়েছে। চম্বলের অভিশপ্ত হওয়াটা শুধুমাত্র ডাকাত দলের দাব দাবিয়ে বেড়ানো থেকে নয়, বরং মহাভারতের যুগ থেকেই শুরু হয়েছে। তবে এই চম্বল ভ্যালির ডাকাতির মূল কারণ কি জানেন? এর টোপোগ্রাফি। আপনাদের মাথায় এখন অবশ্যই আসবে যে একটা টোপোগ্রাফি কিভাবে একটা জায়গার ডাকাতির মূল কারণ হতে পারে। চলুন সেটা জানি। হিন্দু ধর্মের বিখ্যাত এপিক মহাভারতে এই চম্বল নদীকে চরনামতি নামে পাওয়া যায়। প্রায় 1024 কিলোমিটার পথ অতিক্রম করে মধ্যপ্রদেশ আর রাজস্থানের মধ্যে একটা বর্ডার রেখা তৈরি করে শেষে উত্তরপ্রদেশের যমুনা নদীতে মিশে গেছে। চম্বল বেসিনটা ঠিক এমন দেখতে, একটা রেক্ট্যাঙ্গুলার বা ত্রিভুজের মতো। এই চম্বল ভ্যালির সাউথ, ইস্ট আর ওয়েস্টে রয়েছে বিন্ধ্যা মাউন্টেন রেঞ্জেস, আর এর নর্থ বা নর্থ ওয়েস্টে আরাবল্লিস। এই টেরার ভ্যালিকে মেইনলি তার উঁচু নিচু ফ্লাড প্লেন, গালিজ আর র্যাভাইন্সের জন্য জানা যায়, যেটা এখানে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি তৈরি করে, যেটা চম্বল ভ্যালিকে অভিশপ্ত করার মূল কারণ। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি এমন একটা জায়গা যেটা মূলত নদীর ক্ষয়কার্যের ফলে তৈরি হয়। একটা নদী তার পথ বরাবর চলাকালীন যেখানে মূলত সেডিমেন্টের রক্স বা ক্লেরিড সয়েল থাকে সেখানে ক্ষয় করে, এবং তার জন্যই এই উঁচু নিচু টোপোগ্রাফি তৈরি হয়। চম্বলের এই উঁচু নিচু টোপোগ্রাফি বা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি সেখানে ডাকাতির মতো ললেস কন্ডিশনের মেইন কারণ। এখানকার অসংখ্য গালিজ, র্যাভাইন্স এবং গিরিখাত, যেখানে ডাকাতরা কোনো একটা ক্রাইম করার পর পুলিশদের হাত থেকে বাঁচতে সহজেই লুকিয়ে থাকতে পারে। এমনকি সেখানে নিজেদেরকে আড়াল করে পুলিশ বা তাদের টার্গেটদের বিরুদ্ধে লুকিয়ে লুকিয়ে গরিলা ওয়ারফেয়ারও চালিয়ে যেতে পারত। চম্বলের ঘন জঙ্গল এবং বিন্ধ্যাসের খোস এরিয়াতে ডাকাত গ্যাং নির্ভয়ে চলাফেরা করতে পারত, বা যদি পুলিশ তাদের বিরুদ্ধে সার্চ ইনভেস্টিগেশন চালু করত অথবা কোনো বিরোধী দলের সঙ্গে দ্বন্দ্ব বাঁধত, তাহলে তারা এই জঙ্গলেই আশ্রয় নিত এবং সেখান থেকে নজরদারি করত। আপনি কি জানেন ভারতে ডাকাতির প্রথাটা ঠিক কবে থেকে চলে আসছে? পুরো কাহিনীটা জানার আগে এর শুরুটা জানা দরকার। ভারতে ডাকাতি কোনো নতুন ঘটনা নয়, এটা ভারতের সংস্কৃতির সাথে সাথে চলে আসছে সেই প্রাচীন সময় থেকেই, সেই অ্যানশিয়েন্ট টাইম। যেমন ধরুন 700 CE-তে অ্যারাবিয়ান ইনভেশন, বা 1100 CE-র গাজনাভিদ ইনভেশন, বা 1200 CE-র ঘুরিদ ইনভেশনের সময়, মানে আর্লি মুসলিম ইনভেশনের সময়, যখন রাজপুত রাজারা এই বিদেশি মুসলিমদের আক্রমণের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে চম্বলে পালিয়ে যায়, সেখান থেকে নিজেদেরকে ডিফেন্ড করতে শুরু করে। এবং চম্বলের এই টোপোগ্রাফি মূলত রাজপুতদের তাদেরকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে সাহায্য করেছিল, নিজেদেরকে আড়াল করতে সাহায্য করেছিল, এবং তার সুযোগে তারা শত্রুদের বিরুদ্ধে গরিলা অ্যাক্টিভিটিস করতে থাকে। সেই সময়টাকে মেইনলি ভারতের ডাকাতির শুরুর সময় হিসেবে ধরা হয়। তারপর মিডিয়াভাল ইন্ডিয়াতে ঠিক 1800 শতকের সময়টায়
যখন মুঘল এম্পায়ার প্রায় ধ্বংসের মুখে, মানে মারাঠা ওয়ারের ঠিক পরবর্তী সময়টা যখন ব্রিটিশরা ভারতে নিজেদের জায়গা আস্তে আস্তে পাকাপোক্ত করছে, ঠিক সেই সময়টাই এখানে ডাকাতির প্রভাবটা আরও বাড়তে থাকে। কারণ তখন জমিদাররা হয়ে উঠেছিল শোষক, আর তাদের কর আদায়ের জন্য অত্যাচার ছিল সীমাহীন। আর সেই প্রতিবাদের অস্ত্র হিসেবেই, মানে ইটের জবাবটা পাটকেলে দিতে, চম্বলের অনেকে ডাকাতিকে তাদের মূল হাতিয়ার বানায়। পরে যদিও এটা আস্তে আস্তে তাদের পেশা হয়ে ওঠে, অর্থাৎ ডিফেন্স টু প্রফেশন। কারণ তাদের কাছে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এটাকে কাজে লাগিয়ে তারা তাদের অভাব দূর করতে পারবে, সাথে সাথে তারা অত্যাচারের হাত থেকে রক্ষা পাবে এবং হতে পারবে অনেক পাওয়ারফুল। এটা আস্তে আস্তে আরও বাড়তে থাকে এবং প্রায় 700 বছর এটা ভারতে তার দাবদাবা রেখে যায়। সেই সময় যারা দিল্লি থেকে সাউথ ইন্ডিয়ার দিকে ট্রাভেল করতেন, তাদের যাত্রাপথে মূল কাটাই হতো এই চম্বল ভ্যালি। কারণ নর্থকে সাউথের সঙ্গে যুক্ত করে, অর্থাৎ উত্তর আর দক্ষিণকে যোগ করে এই অভিশপ্ত টেরর ভ্যালি। তো মুঘল পিরিয়ডে বিভিন্ন ধরনের ট্রাভেলার্সরা ভারতে আসেন এবং ভারতকে ঘুরে ঘুরে দেখতে থাকেন। এমনকি কেউ কেউ বিভিন্ন রাজার দরবারেও পৌঁছে যেতেন বা কেউ কেউ মিশনারি ধর্ম প্রচার করতেন। এদের মধ্যে অন্যতম জেসুইট প্রাইস্ট অ্যাকোয়াভিভা, যখন তিনি ফাদার মনসেটের সঙ্গে ভারতের বিভিন্ন জায়গা ঘুরে দেখছিলেন এবং একটা সময় গোয়া থেকে মুঘল দরবারের দিকে রওনা দেন। তো ট্রাভেল করাকালীন তিনি এই চম্বল ভ্যালিতে এসে পৌঁছন এবং এখানে একটা ললেস কন্ডিশন অবজার্ভ করেন। চম্বল ভ্যালির ডাকাতিকে এক্সপিরিয়েন্স করেন, এখানকার বর্বরতা আর ভয়ঙ্করতাকে সামনে থেকে দেখেন। সেটাকে তারা তাদের এক্সপিরিয়েন্সে যোগ করেন, তাদের অভিজ্ঞতা যুক্ত করেন, আর তাদের থেকেই মুঘল যুগের চম্বলের ডাকাতের একটা ফার্স্ট হ্যান্ড ডেসক্রিপশন পাওয়া যায়। এটা বোঝা যায় যে চম্বলের অভিশপ্ত হওয়ার ব্যাকগ্রাউন্ডটা অনেকটা পুরনো। এবার কিভাবে একদল যোদ্ধা থেকে খুঙ্খার ডাকুর জন্ম হয়েছে সেটার কাহিনী আপনাকে চমকে দেবে। হ্যাঁ, যোদ্ধা থেকে ডাকু। হয়েছিল এমনটা, একসময় কিং পৃথ্বীরাজ চৌহান একদল তোমার রাজপুতদেরকে দিল্লি থেকে তাড়িয়ে দেন। তারা চম্বলের মরিনাতে আসে এবং সেখানে সেটেল হয়ে পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে অ্যাসল্ট করতে শুরু করে, প্রতিশোধ নেবে বলে, বাড়ি ফিরবে বলে। শুরু হয় তাদের বাড়ি ফেরার যুদ্ধ, রক্তাক্ত যুদ্ধ, দ্য ব্লাডি ব্যাটল। তোমাররা প্রথমে পৃথ্বীরাজ চৌহান, তারপরে দিল্লির প্রতিটা রুলার্সের বিরুদ্ধে ফাইট করতে শুরু করে। বাড়ি থেকে দূরে, সেখানে তাদের সার্ভাইভ করার জন্য খাবার আর বেসিক ইকুইপমেন্টসের সাথে সাথে দরকার ছিল যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অস্ত্র বিনিময়ের রসদ, মানে যেটাকে আমরা বর্তমানে টাকা বলে জানি। তার জন্য তাদের কাছে একটাই রাস্তা খোলা ছিল, লুটপাট। সেই সূত্রেই তাদের উত্তরসূরিরা আজ ওয়ারিয়ার্স থেকে ডাকাত, দ্য রিবেলস। এবার ডাকু থেকে বাঘি। চম্বলের ডাকাতদের বাঘি হয়ে এটার পরিচয়টা একটা নতুন মোড় নেয়। কিন্তু বাঘি ব্যাপারটা কি, বা কেনই বা এদের বাঘি বলা হচ্ছে? যে রেস করে সে রানার, যে যুদ্ধ করে সে ওয়ারিয়ার, আর যে মানুষ মারে সে বাঘি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন ডাকাত যে মানুষ মারে চম্বলে সে বাঘি। একজন ডাকাত একটা বাঘির জায়গা নিত যখন সে কোনো একটা ডিসপিউট বা ঝামেলা বা কোনো একটা শত্রুতার কারণে কাউকে মেরে ফেলতো, ইন আ সিম্পল ওয়ার্ড, কাউকে হত্যা করতো। এটা কেমন যেন একটা হজম না হওয়ার মতো ব্যাপার যে একজন যে মানুষকে মারছে সে খুনি না হয়ে বাঘি। এটা শুনে আপনি কি অনুমান করতে পারছেন যে চম্বলে বর্বরতার সম্মানটা ঠিক কোন জায়গায়? তবে এর মধ্যে সবথেকে আশ্চর্যজনক ব্যাপারটা কি জানেন? চম্বলে প্রায় প্রতিটা ডাকুই কিন্তু বাঘি। চম্বলের এমনই একজন বাঘি মানসিং। তার বাঘি হয়ে ওঠার ব্যাপারটা ঠিক এমন। খুন কা বদলা খুন নিশ্চয়ই শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন অপমান কা বদলা খুন? হ্যাঁ, এই অকওয়ার্ড প্রবাদটাকে একটু সিরিয়াসলি নিয়েছিলেন খুঙ্খার ডাকু মানসিং। একসময় তার ভাইকে কয়েকজন ব্রাহ্মণ মিলে ভীষণ অপমান করেন, ভীষণ ইনসাল্ট করেন। কিন্তু এটা যে তাকে এতটা ভয়ঙ্কর করে তুলবে কখনো বোঝা যায়নি, কারণ ভাইয়ের অপমানের বদলা নিতেই প্রায় 5 জন ব্রাহ্মণকে তিনি মেরে ফেলেন। জাস্ট কিল দেম। হ্যাঁ, ভাইয়ের অপমানের বদলা নেওয়ার জন্য। তবে তার ডাকাত হয়ে ওঠার পেছনে কারণটা ছিল একটা সামাজিক দায়বদ্ধতা, ছিল নিজের অস্তিত্ব আর অধিকারকে টিকিয়ে রাখার জন্য। হয়েছিল কি, মানসিং অন্যান্য মানুষদের মতোই একটা সাধারণ জীবনযাপন কাটাচ্ছিলেন। এমনই একটা সময় আসে যখন তার থেকে জমিদার বা কিছু পুঁজিবাদী মানুষ তার জমি জায়গা ছিনিয়ে নেয়, তার উপর অন্যায়ভাবে অকথ্য অত্যাচার করতে শুরু করে। তাই মানসিং প্রথমবারের জন্য খুঙ্কার হয়ে ওঠেন, প্রথমবারের জন্য নিজের হাতে বন্দুক তুলে নেন, যখন তিনি আর পুঁজিবাদী এই জমিদারদের অত্যাচারকে সহ্য করতে পারছিলেন না এবং সাথে সাথে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং জমির অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য। 1939 সাল থেকে শুরু করে 1955 সাল অবধি প্রায় 16 বছরের ডাকাতের জীবনে মানসিংয়ের বিরুদ্ধে প্রায় 1112টি রবারি বা ডাকাতির কেস, সাথে 185টি মার্ডার কেস রেজিস্টার ছিল। তাকে ধরার জন্য 4টে স্টেটের প্রায় 1700 পুলিশ তার পিছনে পড়েছিল। পুলিশদের সাথে তার প্রায় এনকাউন্টার চলত। এমনকি একটা সময় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়
মানসিংকে ধরিয়ে দিতে যে পুলিশের সাহায্য করবে তাকে 5 লাখ টাকার পুরস্কার দেওয়া হবে। ভাবুন কেমন ভয়ঙ্কর। অভিনেতা অমিতাভ বচ্চনকে বলতে শোনা যায়, ইন মাই ইয়াঙ্গার ডেজ উই ওয়ার ইন অ অফ ডাকু মানসিং, হুজ escapades and adventures were common conversations in and every possible gatherings. ডাকু মানসিং নিজের ইমেজটা তৈরি করেছিলেন একজন রাজার মতো, একটা মাসিয়ার মতো। তাকে মাসিয়া বলার কারণ একটাই, কারণ তার এই দস্যুগিরি ক্ষমতার লোভে ছিল না, বা তার ক্ষমতাকে শো অফ করার জন্য, বা সাধারণ মানুষদেরকে ডমিনেট করার জন্য ছিল না। তিনি ক্ষমতা দেখিয়ে সাধারণ অসহায়দের অত্যাচার করতেন না, বরং তাদের দুঃখের দিনে সবার আগে তাদের পাশে গিয়ে দাঁড়াতেন। তিনি বড়লোকদের লুট করে সেগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। আর যে ব্যাপারটা তাকে সবার থেকে আলাদা করে রাখত সেটা হচ্ছে মহিলাদের প্রতি তার সম্মান। মহিলাদের সম্মানহানির কালে তাদেরকে সম্মানের চোখে দেখতেন এই ডাকু মানসিং। এই ডাকু মানসিংয়ের নামে একটা মন্দিরও তৈরি করা হয়, যেটা সামনে আসে 1984 সালে। আমি রোজ মানসিং মন্দিরে যাই, পূজার্চনা করি, এমনটা বলেন চম্বলবাসী দীপঙ্কর। হ্যাঁ, মন্দির, একজন বাঘীও মন্দিরে জায়গা পেতে পারে। দ্য গড ইন দ্য গাইজ অফ এ ডাকু। দীপঙ্কর বলেন, বাঘী মানে ডাকাত আর সাধুর মধ্যে কোনো পার্থক্য নেই। এর পরের বাঘের কাহিনীটা শোনার আগে একবার ভাবুন, জাস্ট থিঙ্ক অফ ইট, যে একজন সাধারণ কৃষক ঘরের ছেলে থেকে একটা মারাত্মক ডাকাত, একটা ক্রিমিনালের জায়গা নেওয়া। ভাবনাটা একটু কঠিন যে কিভাবে সম্ভব। ধরুন আপনি একটা সাধারণ কৃষক ঘরের ছেলে, আপনি সাধারণভাবে জীবনযাপন করাচ্ছেন, কিন্তু একদল ক্ষমতাবান মানুষ আপনাকে সে বারবার মারধর করছে, আপনার উপর বারবার টর্চার করছে। তাহলে আপনি কি করবেন? হয় দূরে কোথাও চলে যাবেন, আর যদি ক্ষমতা থাকে তাহলে আপনি লড়বেন। কিন্তু সমস্যা একটাই, একটা সাধারণ কৃষক ঘরের ছেলে হয়ে আপনি কিভাবে লড়াই করবেন ক্ষমতাবান মানুষদের সাথে? নিশ্চয়ই সেটা সম্ভব নয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে সেই সাহসটা দেখেছিল একটা 14 বছরের ছেলে, যে চাষবাস করে হ্যাপিলি ম্যারিড দিন কাটাচ্ছে অস্তিত্বের সংগ্রামের জন্য নামে, আর সেই সংগ্রামের পথ হিসেবে বেছে নেয় একদম একটা অন্যরকম রাস্তা। ঘটনাটা ছিল এমন, হঠাৎ গ্রামে আসে পঞ্চায়েত ইলেকশনের সময়। একদল গ্রুপ আসে, তাকে ভীষণভাবে মারধর করে, বেধড়ক মারধর করে, এটা ভেবে যে সে নাকি একটা অন্য পলিটিক্যাল গ্রুপের সঙ্গে বিলং করে। মানে ইউজুয়ালি যেটা হয়ে থাকে যে আপনি আমার গ্রুপের মেম্বার নন, তো আপনার উপর অত্যাচার করা হবে। রক্তাক্ত অবস্থায় আধমরা ছেলেকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তার বাবা মা অন্যায় বিনয় করে, কিন্তু তাকে হসপিটালে নিয়ে যেতে দেওয়া হয়নি। যাই হোক, কোনোরকমভাবে বাবা মা নিজের ছেলেকে বাঁচাতে হসপিটালে নিয়ে যায়। প্রায় 20 দিনের মাথায় সুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরলে তাকে আবার বেধড়ক মারধর করা হয়। তবে এরপর যেটা হয়েছিল সেটা একটু অকল্পনীয়, আপনার ভাবনাকে পুরো পাল্টে দেবে। হ্যাঁ, ঠিক এই পলিটিক্যাল ভায়োলেন্সের শিকার হয়েই একজন কৃষকের প্রতিশোধ নেওয়ার আগুন থেকেই জন্ম নেয় একজন ডাকু, খুঙ্খার ডাকু পঞ্চম সিং। অভিনেতা গোবিন্দার সেই ডায়লগটা, काली दुनिया के लोग मेरे नाम से भी कांपते हैं। जानता हूं आशा कि तुम मेरे नाम से भी नफरत करती हो, मगर दुनिया का कोई भी इंसान जानबूझ के बुरा काम नहीं करता। বরং এখানেও পঞ্চম সিংকে বাধ্য করা হয়েছিল খুঙ্খার হয়ে ওঠার জন্য। তারপর দ্বিতীয়বারটা সুস্থ হয়ে হসপিটাল থেকে ফিরে 20 জন বন্ধুকে নিয়ে একটা ডাকু গ্যাং জয়েন করে পঞ্চম সিং, তার উপর হওয়া অত্যাচারের প্রথম হিসেবটা নেবে বলে। তারপর যেটা হয়েছিল সেটা টেরর ছাড়া আর কিচ্ছু নয়। কি হয়েছিল জানেন? যেটা হয়েছিল সেটা শোনার জন্য হয়তো আপনি প্রস্তুত নন। হ্যাঁ, গ্রামে ফিরে প্রথম দিনই 6 জনকে মেরে ফেলে একটা বাঘের জায়গা নেয় পঞ্চম সিং। তারপর পঞ্চম সিং 550 জনকে নিয়ে নিজস্ব একটা ডাকু গ্যাং তৈরি করে শত্রুদের থেকে বদলা নেবে বলে। শুরু হয় পঞ্চম সিংয়ের রাউডি লাইফ। তিনি বলেন, আই বিকেম আ ডাকু টু টেক রিভেঞ্জ। আপনি শুনলে অবাক হবেন, পঞ্চম সিং তার পুরো ডাকু জীবনে 100 জনেরও বেশিকে মারেন, আর 1970-এর দিকে তার মৃত্যুদণ্ডের সাজার শুনানিও হয়। এবার যে অত্যাচারী বাঘের কথা বলতে চলেছি সেটা একজন মেয়ে। আমরা সবাই জানি মা দুর্গা অসুরদের শান্ত করার জন্য তাণ্ডব করেছিলেন, কিন্তু ইনি অসহায় সাধারণ মানুষদেরকে ডমিনেট করার জন্য তার ভায়োলেন্স শুরু করেন। তার কর্মকাণ্ডের কাছে ব্রুটালিটির ডেফিনেশনটা পুরো ফিকে পড়ে যায়। সময়টা 1984। একজন মহিলা উত্তরপ্রদেশের আস্তা গ্রামের প্রায় 14-15 জনকে সারি সারি লাইনে দাঁড় করিয়ে একে একে শুট করে দেন, তার সাথে 2 জনের চোখও উপড়ে নেন। শুধু ইমাজিন করুন ভায়োলেন্সটা ঠিক কোন লেভেলের। শুধু এতটুকুই না, তারপর পুরো গ্রামে আগুন জ্বালিয়ে সব কিছু ছারখার করে দেয়। হ্যাঁ, ঠিক বুঝেছেন, একজন মহিলা। তাহলে আপনিই ভাবুন একজন মহিলার কি করে এত সাহস হতে পারে। এবার আপনি অবশ্যই জানতে চাইবেন তাহলে যে কে সে মহিলা, কি তার পরিচয়, কেমনভাবেই বা তার খুঙ্খার হয়ে ওঠা। মেয়েটা কুসুমা নেন। তার ডাকু হয়ে ওঠার পেছনে কোনো পলিটিক্যাল প্রেশার বা কোনো সামাজিক দায়বদ্ধতার কারণ ছিল না। আপনি জানলে অবাক হবেন, তার ডাকাতির শুরু প্রেম থেকে। হ্যাঁ, প্রেম। আপনি অবশ্যই ভাববেন
যে প্রেমে পড়ে মানুষ মজনু হয়, কিন্তু ডাকাত কিভাবে? হ্যাঁ, একসময় কুসুমা প্রেমে পড়ে মাধব মাল্লার, যার পেশার ডাকাতি, ছিনতাই আর লুটপাট। মাধব মাল্লার প্রেমে পড়ে তার হাত ধরে ঘর ছাড়ে কুসুমা। সেটা তার বাবা মেনে নিতে পারেনি। পরে জোর জবরদস্তি করে মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনে এবং সেখান থেকে কুসুমার বিয়ে দেয় অন্য একটা জায়গায়। কিন্তু সেখানে কুসুমার মত ছিল না, তো সে বিয়ে বেশি দিন টেকেনি। কথায় আছে প্যার কিয়া তো ডর না কিয়া। সব কিছুর ডর ভয় পিছনে ফেলে কুসুমা আবার ফিরে যায় মাধব মাল্লার কাছে। আর তারপর থেকে মাধব আর তার গ্যাংয়ের সঙ্গে সেখানে প্রায় 8টা বছর কাটায় কুসুমা। তারপর হঠাৎ করে একদিন মাধব মাল্লা মারা যায়। শুরু হয় আসল কাহিনী, সামনে আসে সঙ্গদোষের আসল রূপ। কারণ কুসুমা মাধব মাল্লা আর তার ডাকু গ্যাংয়ের সঙ্গে যে 8টা বছর কাটিয়েছিল, সেটা তাকে এতটা ইনফ্লুয়েন্স করেছিল, তাদের সঙ্গটা তাকে এতটা ইনফ্লুয়েন্স করেছিল যে হয়তো সেই কারণেই কুসুমা স্বামীর ডাকু গ্যাংয়ের দায়িত্বটা নিজের হাতে নেয়। আর তারপর শুরু হয় একজন মহিলার তাণ্ডব। 1990 সাল থেকে শুরু করে 2004 সাল অবধি কুসুমার বিরুদ্ধে উত্তরপ্রদেশে প্রায় 50টার কাছাকাছি আর মধ্যপ্রদেশে প্রায় 35টার কাছাকাছি কিডন্যাপিং সহ মার্ডার আর রবারির কেস দায়ের হয়। কুসুমার আরও অনেক খুঙ্খার কর্মকাণ্ডের মধ্যে আরও একটা কি জানেন? তখন সময়টা হবে 1995 সাল। সে সময়কার উত্তরপ্রদেশের কানপুরের একজন রিটায়ার্ড এডিজি হারদেও আদার্স, হ্যাঁ, একজন IAS অফিসারকে কুসুমা কিডন্যাপ করেন। তারপর তার পরিবারের কাছে ডিমান্ড রাখেন কিছু টাকার, কিন্তু পরিবার সেটা পূরণ করতে পারেনি। হ্যাঁ, শুধু এতটুকু দোষের কারণে একজন IAS অফিসারকেও রেহাই দেয়নি, তাকে মেরে তার বডিটা একটা ক্যানালে ফেলে দেয়। ভাবুন, একজন এত বড় একটা অফিসার যে কিনা কুসুমার হাত থেকে রেহাই পায়নি। কুসুমা প্রায় 25টা বছর ধরে তার ভয় মানুষের মনে বসিয়ে রেখেছিল। তার টেরর এতটাই বেড়ে গিয়েছিল যে বাধ্য হয়ে মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ সরকার তাকে ধরার জন্য তার মাথায় একটা অ্যাওয়ার্ড রাখে। তবে এই সমস্ত মানুষগুলো এত ভয়ঙ্কর কেন হয়ে উঠল? চলুন দেখা যাক চম্বলের টোপোগ্রাফি ছাড়াও আর কোন কোন ব্যাপারগুলো এই সমস্ত মানুষগুলোর বেআইনি হয়ে ওঠাতে বাধ্য করেছিল। সেই সময়কার মানে ব্রিটিশ শাসনকালে ভারতের অন্যান্য জায়গার মতো চম্বলেও জমিদারি ব্যবস্থায় জমিদারদের কর আদায়ের পদ্ধতিটা অনেকটা উপদ্রবে, অনেকটা শোষণমূলক ছিল। তারা না দিত সাধারণ মানুষকে ঠিকভাবে বাঁচতে, না দিত তাদেরকে মরতে। ইনইকুয়ালিটি আর দরিদ্রতার মাঝে ফেসে তাদেরকে মুখ বুঝে সব অত্যাচার সহ্য করতে হতো। এমনকি তাদেরকে তাদের বেসিক রাইটসটুকুও দেওয়া হতো না। সাথে হাই ট্যাক্সেস আর এক্সপ্লয়টেশনস তো লেগেই থাকতো। তাদের উপর পুরো কন্ট্রোল ছিল জমিদারদের। হয়তো সেটার থেকেই রেহাই পাওয়ার জন্য চম্বলবাসী ডাকাতিকে তাদের মূল হাতিয়ার বানায়। একসময় চম্বল সম্পদে ভরা ছিল। চম্বল ছিল মিনারেল রিসোর্সেসে ভরপুর। তার মেইন সম্পদ ছিল বালি। সেখানে চোখ পড়ল সরকার এবার ভাবল যে চম্বলের শক্তিকে এবার কেড়ে নেওয়া যাক। তাই শুরু হয় চম্বলে বালি আর ওয়াটার কনজিউমিং, আর সাথে সাথে শুরু হয় মাইনিং। আস্তে আস্তে চম্বলের এমন অবস্থা হয়ে ওঠে সেখানে না ছিল খাবার উপযোগী জল, না ছিল চাষের উপযোগী জল, আর না ছিল সাধারণ মানুষের জন্য কোনো খাবার। আস্তে আস্তে চম্বলের দারিদ্রতা, অভাব আর অনটন সাধারণ মানুষের ওয়ে অফ লাইফ হয়ে ওঠে। এইরকম সময় কোনো কিছু উপায় না খুঁজে পেয়ে তারা হাত মেলাতে থাকে স্যান্ড মাফিয়াদের সাথে। শুরু হয় ইললিগাল মাইনিং, যেখানে লোকাল মানুষেরাও কাজ পায়। কিন্তু কিছুদিন পর চম্বলে একটা সমস্যা দেখা দিতে শুরু করে, সিলিকোসিস, একটা লাংসের রোগ যেটা প্রায়ই ওয়ার্কার্সদের হতে থাকে যারা মাইনিং সাইটসে কাজ করত। অনেক মানুষ তাদের প্রাণ হারায় আর বাকিদের একমাত্র রিসার্চ হয় মেডিসিনস। যখন তারা দেখলো যে মাইনিংয়ে তাদের আর কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু খেতে তো হবে, তখন তারা হাত মেলাতে থাকে বিভিন্ন পলিটিশিয়ানসের সঙ্গে, বিভিন্ন গ্যাংয়ের সাথে। তারা সাধারণ মানুষদেরকে অত্যাচার করতে শুরু করে ভয় দেখাতে। এর সাথে সাথে তখনকার সমাজের কাস্ট বেস প্রবলেমটা একটা ভাইটাল রোল প্লে করেছিল চম্বলকে অভিশপ্ত করার ক্ষেত্রে। একটু ভাবলে দেখা যাবে যে ডাকাত দলের বেশিরভাগটাই আসতো লোয়ার কাস্ট থেকে বা দলিত জাতি থেকে, আর ব্যাকওয়ার্ড ক্লাস থেকে, যাদেরকে না দেওয়া হতো জমিতে চাষ করতে, না দেওয়া হতো পড়াশোনা করতে। তারা অ্যাকচুয়ালি সমাজের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত একটা বিচ্ছিন্ন জাতি ছিল, যেটা তাদের বাঘী হয়ে উঠতে বাধ্য করেছিল। সাথে আরও একটা জিনিস যেটা আমাদের সবার জানা, যে দেশের ভেতর কোনো ক্রাইম চলছে আর সেই খবরটা রাজার কাছে নেই, এটা প্রায় অসম্ভব। শয়ে শয়ে মানুষ খুন হচ্ছে, কিডন্যাপ করা হচ্ছে, পাবলিকলি রেপ করা হচ্ছে। আর সব থেকে অবাক করার বিষয়, তখনকার দিনে আর্মড ফোর্সেসের কাছে সেই সমস্ত মডার্ন উইপেন্সগুলো থাকতো না যেগুলো এই ডাকু গ্যাংগুলোর কাছে থাকতো। তাহলে একবার ভাবুন যে পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্স ছাড়া এগুলো কি আদৌ সম্ভব? হ্যাঁ, চম্বলের ডাকাতদেরকে বাঘি থেকে মানুষ হয়ে উঠতে না দেওয়ার পেছনে একটা বড় হাত ছিল কিছু পলিটিশিয়ানসদের। তখন চম্বলে চলতে একটা পলিটিক্যাল নেক্সাস, মানে ডাকাত আর পলিটিশিয়ানসদের মধ্যে একটা দেওয়া নেওয়ার সম্পর্ক। এই পলিটিশিয়ানসরাই ছিল সেই সময় চম্বলে ক্রাইম জগতের স্টিয়ারিং হুইল। তারা বিভিন্ন উপায়ে এই ধরনের ডাকুদেরকে বিভিন্নভাবে ব্যবহার করত। এই করাপ্টেড পলিটিশিয়ানসরা সবসময় চাইতো এদেরকে হাত করে নিজেদেরকে শাসক বানিয়ে রাখতে, আর বিভিন্ন দরকারি তলবে তাদেরকে জন্তুর মতো ব্যবহার করতে, যার পরিবর্তে পলিটিশিয়ানসরা ডাকু গ্যাংয়ের ইনফরমারের কাজ করত। যখন ডাকু ঘাটিতে কোনো রেড পড়তো,
তখন তারা ডাকুদেরকে আগে থেকে সতর্ক করে দিত, অথবা যদি তারা কোনো ক্রাইম করে আন্ডারগ্রাউন্ড হতো তাহলে তারা সবার আগে পলিটিশিয়ানসদের কন্ট্যাক্ট করতো এবং এই পলিটিশিয়ানসরাই তখন পুলিশ প্রেশার থেকে তাদেরকে রেহাই দিত। এখানে পলিটিশিয়ানসদের একটাই ফায়দা ছিল, তারা বাঘিদেরকে ভোটের সময় প্রয়োজন মতো ব্যবহার করতে পারত। যখন ভোট আসতো তখন মানুষদের থেকে ভোট ভালোবাসা দিয়ে না হলে ভয় দেখে আদায় করার দরকার পড়তো, আর সেটা করানো হতো এই বাঘিদের দিয়ে। কিন্তু যাই হোক, এই চম্বলের ডাকুদের কাজ করার প্যাটার্নটা কিন্তু একদম ইউনিক ছিল, অনেকটা দাবাং সিনেমার সালমান খানের মতো, যেখানে সালমান খান মিনালস আর পলিটিশিয়ানসদের থেকে ফেভার্স আর টাকা নিত, কিন্তু সেগুলো নিজের জন্য না, বরং গরিব মানুষদেরকে সাহায্য করার জন্য। হ্যাঁ, একজনের শত্রু অন্যজনের মাসিহা। চম্বলের ডাকুরাও কিন্তু এমনভাবেই নিজেদেরকে তৈরি করেছিল। এই বাঘিদের টার্গেটে থাকতো লোকাল বিজনেসম্যান বা ওয়েলদি মানুষজন, যাদেরকে তারা কিডন্যাপ করে আটকে রাখতো আর তারপর তাদের রিলেটিভসের কাছে টাকার দাবি রাখতো। দাবি মেনে নিলে অল্পতেই বাঁচন, আর না মানলে তবে এই টাকার বেশির অংশটাই খরচ হতো কোনো গরিবকে সাহায্য করে বা কোনো মেয়ের বিয়েতে টাকা দিয়ে কোনো একটা গরিব বাবাকে সাহায্য করে। আর এই জন্যই চম্বলের ডাকুরা দ্য হিরো ইন দ্য ফর্ম অফ এ ভিলেন। অথবা তাদের অত্যাচারটা হতো সেই সমস্ত মানুষগুলোর প্রতি যারা সাধারণ অসহায় গরিব মানুষদেরকে ঠকিয়ে তাদের জায়গা, তাদের সম্পদ নিজেদের দখলে আনতো। অনেক সময় তারা খাবারও লুট করতো আর সেগুলো বিলিয়ে দিত সাধারণ গরিব মানুষদের মধ্যে, যাদের মুখে দুমুঠো খাবার জুটতো না, তাদের মুখে খাবার তুলে দিত। কাজে গব্বরের মতো হলেও কি হবে, দায়িত্বে কিন্তু সনিসু। তখনকার দিনের গরিব ঘরের মেয়ে মানেই জমিদারদের যৌন সুখের যন্ত্র। প্রায়ই জমিদার বা পুঁজিবাদী মানুষরা গরিব অসহায় বাবার মেয়েকে জোর জবরদস্তি করে নিয়ে যেত, আর তাদের থেকে তারা চাইতো এন্টারটেনমেন্ট। এই বাঘিরা তাদেরকেই রক্ষা করতো, তাদের সম্মানকে রক্ষা করতো, সেই সমস্ত মেয়েদেরকে ফিরিয়ে আনতো যারা সেই সময়কার জমিদারদের শুধুমাত্র এন্টারটেনমেন্টের পণ্য ছিল। তবে এগুলোর মধ্যে একটা কঠিন সত্য কি জানেন, চম্বলের বাঘিদের সকলেই কিন্তু হিরো ছিল না, যাদের মধ্যে অনেকজন আসলেই ভিলেন। হরজন সিং, যে পুরুষদের যৌনাঙ্গ কেটে নিত, অথবা হুজুরি, যে মহিলাদেরকে ওপেনলি রেপ করতো, অথবা লাল সিং, ধর থেকে মাথা আলাদা করে দিত।